সামনে থেকে গুলি করেন, এই যে দাঁড়ায় আছে, পেছন থেকে মারেন কেন? প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। গুলি কিভাবে করে, কোন সাহসে? শতভাগই মেধাবী পাচ্ছে, তারপরেও আন্দোলন। তো ঠিক আছে, আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা 3 দিন ধরে ঘুমাতে পারছি না, এই করতে পারছি না। আর তাছাড়া আরেকটা ব্যাপার, এই চৈত্রের রৌদ্রের মধ্যে কঠিন এক পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কোটা সংস্কারপন্থীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ফুঁসে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীকে বিক্ষুব্ধ শিক্ষার্থী যেই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ঘটনা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে, কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা। আজকে কিন্তু আমাকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন চালিয়ে নিতে হবে। লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না। সেই জবাবটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো। তো বন্ধুগণ, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনো ধরনের হটকারিতা করবেন না, হটকারিতা কোনো কিছু নিয়ে আসবে না। আপনারা সুশৃঙ্খল ভাবে, প্রথম কাজ হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া, আমাদের হলগুলো ঐক্যবদ্ধ। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। দর্শক, বিশেষ কিছু অংশ বিশেষ দেখাইছি আজকের এই ভিডিও থেকে। সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনার হয়তো জানা আছে আমাদের বাংলাদেশে এখন কোঠা আন্দোলন নিয়ে একটি রাজনীতি চাল চলতেছে। দর্শক, জানি না এই ঘটনাটি কত দূর যেয়ে গড়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমনই একটি কথা বলেছে যে নাকি দেশের গার্জিয়ান, যে নাকি দেশের মা বাপ, হত্যাকর্তা সবাই একাই তিনি। তো এমন একটি কথা বলেছে যার জন্য ছাত্র সমাজ পুরো গর্জে উঠেছে এবং সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা গরম হয়ে গেছে। দর্শক, এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সমূহগুলো ভিডিওগুলো আমরা একে একে দেখি। এদিকে আমাদের ব্যারিস্টার সুমন ভাই এই কোঠা আন্দোলনকারীকে নিয়ে কি বলেছে এবং বাংলাদেশ সরকারকে সুপ্রিম কোর্টে মামলা ডায়াল করে কি বলেছিল, আমরা সেই ভিডিওটিও দেখব। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। আন্দোলন করে, মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করেন, সামনে থেকে গুলি করেন, এই যে দাঁড়ায় আছে, পেছন থেকে মারেন কেন? প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। গুলি কিভাবে করে, কোন সাহসে? ক্যাম্পাসের ভিতরে ঢুকে গ্রেনেড ছুটছে, এটা সাহস তারা পায় কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন, পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন। আমরা বলবো যে হল ছাড়ার নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না, ইনস্টিটিউশন ছাড়ার নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না। যারা বাসা থেকে, যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠেই যে আমাকে আজকে যেতে হবে এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে বারবার এসেছি, কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে। এবং এসেই দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। এবং তাদের যে চাহনি, সেই চাহনি ছিল যে কে যাচ্ছে, এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি। পুলিশ বিজিবি এই সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়ায়? অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে, তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেওয়ার? এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না, পুরো বাংলাদেশের 1% মানুষও বলতে পারবে এটি অযৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে। গতকালকে 7 জন ভাই আমার খুন হয়েছে।
হয়েছে। আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন। যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব। আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাস থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না এবং আমরা মোটামুটি সবাই ডিফারেন্ট মাইন্ড হয়েছি। সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক, ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক, আমরা কেউ হল ছাড়বো না। তারা কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু আমার ভাই আজকে কবরে আছে, আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে। এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় তা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা হল ছাড়বো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না, দেব না। যতই চেষ্টা করুক না কেন হল ক্যাম্পাস শিক্ষার্থীরা কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই হল ক্যাম্পাস কোনোভাবে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবে না। চাইলে জীবন চলে যাবে, তবু আমরা হলকে সন্ত্রাস মুক্ত, অছত্র মুক্ত। যেই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন কি মামাবাড়ির আবদার পেয়েছ? বসতে বলা হচ্ছে, বসছো না। স্লোগান দিতে বলা হচ্ছে, স্লোগান থামাতে বলা হচ্ছে, থামাচ্ছ না। এই একটি সংকটময় পরিস্থিতিতে, চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। এই ছাত্রলীগ কে করতে বলছে? যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোরভাবে বলছি, সামনে ডানে বামে অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। সুস্পষ্ট হয়ে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, সুস্পষ্ট হয়ে বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে ছাত্রলীগের কর্মীরা এখানে আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, বসো বসো। এখন একটা প্রশ্ন করি, এখন খেলা যদি মিরপুরে হয়, সিলেট স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে বরিশালে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়, চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে? আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামাবাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট দেখে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে। সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ বাতিল করা সঙ্গত নয়। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের আপিলের ডিভিশন, আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায়, শাহবাগে যারা বসে আছে, যারা চাকরির পরীক্ষা দিতে চায়, কারোর জন্যই কোটা প্রযোজ্য নয়। রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই। এটি আমাদের আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্ম প্রক্রিয়া? আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই, একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে
আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।